শুভ নববর্ষ। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি গল্পটা শুরু করব, কিন্তু তার আগে নববর্ষের জন্য দু এক কথা বলতে আমার খুব ইচ্ছে করলো। সেই সব দিন তো এখন সুদূর অতীত। বাড়িতে আত্মীয় সমাগম, হালখাতা, নেমন্তন্ন, মাংস রান্না, তাই না? সবকিছু এখন অতীত হয়ে গেছে। এখন বাংলা ক্যালেন্ডারে দুটো ডেটই মাত্র আমরা দেখতে পাই। একটি হচ্ছে তোমার ওই পয়লা বৈশাখ, আর একটা হচ্ছে 25শে বৈশাখ। আর তাও বুকে হাত থেকে বলতে পারি না আগামী প্রজন্ম এই দুটো দিনের কথা মনে রাখবে কিনা। মনে পড়ে নির্দিষ্ট দিনে মায়ের সঙ্গে ছাতুক তৈরি করা ঘরে, সেই চুল সাদা হয়ে যেত। তারপরে তোমার দাদাদের ছাতু আর ছাই দিয়ে শত্রুর মুখে দেওয়া, কত কথা স্মৃতি ভর্তি হয়ে আসে। এখন আমরা হয়তো চাঁদে যাওয়ার মতন এত বড় বড় গর্বের কাজ করেছি, কিন্তু হারিয়েছি কিন্তু অনেক কিছু না। নতুন জামার গন্ধ, নীলখামের চিঠি। মনে পড়ে পয়লা বৈশাখের পরে মা এতগুলো পোস্টকার্ড আর খাম নিয়ে আমাকে দিয়ে কত চিঠি লেখাতো, শ্রীচরণের সুখ প্রণাম নিয়েও, শুধু দুই চার কথা, তার জন্য এত কিছু। আর এখন আমরা তো সবকিছুই শুধু মনে করতে গেলে শুধু স্মৃতি আর স্মৃতি ছাড়া আর কিছুই নয়। হারিয়েছি আমরা তো অনেক কিছুই, তখন পেয়েছিও অনেক কিছুই। যাই হোক, আমি নতুন একটা অনুগল্প এবারও নিয়েছি, তাই পড়ছি গল্পটি। গল্পটির নাম অ্যাডেনিয়াম। একটু অনুগল্প এটাও। লেখিকা বিতস্তা ঘোষাল। বৌদি, বাঁধাকপিটা কেমন রান্না হয়েছে বললে না তো? ভালোই তো হয়েছে, তবে আমি ভাবছিলাম এটা চচ্চড়ি। এত মোটা করে কপি তো তুমি কাটো না কখনো। চচ্চড়ি করেছি, শিম, গাজর, পোস্ত, সর্ষে বাটা দিয়ে। আপনার যা এরকম করেই বানায়, তাই মাসিমাই বলল এরকম ভাবে করতে। ও আচ্ছা, বলে আত্রি এক হাতে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মুখে গ্লাস তুলতে লাগলো। টেবিলে ব্রেকফাস্ট খেতে খেতে বসুন্ধরা দেবী বললেন, কাল মিমি ফোনে বলল এই রান্নাটা দিয়ে ভাত রুটি খেতে তোমার ছেলে খুব ভালোবাসে। তাই রান্নার মাসিকে বললাম রেসিপিটা শিখে নাও। তোমার দাদার ভাগ্যে তো চিরকাল সেই তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর। কথাটা কোন দিকে ঘুরছে বুঝতে অসুবিধা হলো না আত্মীর। সে প্রসঙ্গ বদলে দিতে বলল, মিমি বড় ভালো রাঁধে। একটা খাবারের হোটেল বা অন্তত হোম ডেলিভারি শুরু করলে অনেকেই ওর রান্না খেতে পেত। না না, সারাদিন ধরে অত সব করার সময় কোথায় ওর? সংসার, স্বামী, সন্তান, সকলের প্রতি দায় দায়িত্ব ওকে তো একাই সামলাতে হয়। মেয়েটা এবার বোর্ড দেবে, আকাশ তো আর সময় পায় না বাড়ির কাজ দেখার। সারাদিন খাচ্ছে, বাড়ি ফিরে যদি বউয়ের সেবা যত্ন না পায় শরীর টিকবে? কিন্তু মাঝে যে মিমি চাকরি করছিল মনে করায় আত্মী। ছেড়ে দিল পরিবার আগে, স্বামী সংসার ফেলে। অত কিসের রোজগার বাপু? তোর মতো উড়নচণ্ডী তো আর সবাই নয়। কথাটা গত 30 বছরে শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে আত্মীর। তবু একটা উত্তর ঠোঁটের ডগায় এসে গেছিল। নিজেকে সংযত করে বাকি খাবার শেষ করে উঠে পড়ল। এখন বেরোলে 10টা 30-এর মেট্রো পেয়ে যাবে। বসুন্ধরা দেবী দুই পুত্র। ছোট পুত্র থাকে হুগলির পৈতৃক বাড়িতে, স্ত্রী মিমি আর এক কন্যাকে নিয়ে। আর বড় ছেলে পুত্রবধূ আত্রি আর তাদের কন্যা মুস্কানকে নিয়ে স্বামীহারা বসুন্ধরা কলকাতার বাসিন্দা। শরীর যতদিন সচল ছিল, মজবুত ছিল, ততদিন নিয়মিতই হুগলির বাড়ি যাতায়াত করতেন। কিন্তু আর এত দূর গাড়ি করে এখন একটানা বসে যেতে পারেন না।
তাছাড়া সেখানে বাথরুম বাগানের দিকে, আগেকার দিনের নিয়ম মেনে মূল ভিটে থেকে বাইরে, বড় বাথরুমের ভারতীয় ব্যবস্থা, জলের সমস্যা, রাত বিরেতে কিছু হলে ডাক্তার পাওয়াও মুশকিল। ফলে মন সেখানে পড়ে থাকলেও দেহ এখানে। আত্মী বহুবার দেওর যাকে বলেছে মাকে কদিন ঘুরিয়ে নিয়ে আসি বাড়ি থেকে। বারবার তোদের কাছে যাওয়ার কথা বলেন, আমি না হয় একজন 24 ঘন্টার আয়া মুভিন কোমর দিয়েই পাঠাবো। প্রায় বলেন যে বাড়িতে বিয়ে হয়েছিলাম, কি জানি জীবিত অবস্থায় আর তা দেখা হবে কিনা। দেখ না ভেবে যদি একবার নিয়ে যাওয়া যায়, 2-4 দিন থেকে একটু মন ভালো করে আসুক। আজীবন খোলামেলা জায়গায় থেকে এখন ফ্ল্যাটে বদ্ধ লাগে মানুষটার। বেশ, একবার তোমার ভাইয়ের সঙ্গে আলোচনা করে জানাই, বলেছে মিমি। সেই ফোন আর আসে না। শুধু তার আর মিমির মধ্যে তুলনায় চলতে থাকে অবিরত। আত্মীর বিয়ে প্রায় 7 বছর পরে মিমি এই পরিবারের বউ হয়ে এসেছে। তখন থেকে সংসারে করতে হয়ে উঠেছে সে। বসুন্ধরা প্রতিবার ওখান থেকে ফিরে এসে বলতেন, মেয়েটা বয়সে ছোট হলে কি হবে, সব দিকে খেয়াল, যেমন পুজো আচ্চার কাজ জানে তেমন রান্নার। আমি বাথরুমে যাওয়ার আগে চৌবাচ্চায় জল ভরে শাড়ি গামছা রেখে দিয়ে আসে, ভেজা জিনিসগুলো হাত থেকে কেড়ে নিয়ে ছাদে মেলে দেয়, আবার সময় মতো তুলেও আনে। ঘরে এসে পাশে বসে গল্প করে, হাত পা টিপে দেয়, কি খাবো, কি পছন্দ করি, সব দিকে নজর। যৌথ পরিবারের মেয়ে তো, গুরুজনকে কিভাবে মান মর্যাদা দিতে হয় ভালো করেই জানে। আর এখানে এসে দরজার তালা খুলে ঘরে ঢুকতে হয়, এতটুকু জল পান করতে হলে ও নিজেকেই নিয়ে খেতে হবে। আমার বড় বৌমার সে হুঁশও থাকে না যে শাশুড়ি ফিরবেন, আজ বাড়িতে থাকি। শুধু পেটে বিদ্যে থাকলেই ছাত্র পড়ালে আর শিক্ষিত হওয়া যায় না। এসব আচার আচরণ সংস্কার জানতে হয়। দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো বসুন্ধরার গলা থেকে। খানিক চুপ থেকে আত্মী হাসতে হাসতে বলতো, ভালো পরিবারের মেয়ে, তাই ঘর ভর্তি লোককে প্রণাম করলেও আমি যে তার থেকে অনেকটাই বড়, সম্মানে বড় যা, সেটাই সে ভুলে গিয়ে প্রণামটুকুও করে না। তোরা তো হিংসে কেন রে ছোট জায়ের উপরে, বলিহারি, এত পেয়েও সব সময় মন নিম্নমুখী, তীব্র গলায় বলে উঠতেন বসুন্ধরা। বসুন্ধরার এহেন কঠোর আক্রমণে সহসা কথা খুঁজে পায় না উচ্চ শিক্ষিত অধ্যাপিকা আত্রী। চোখে জল এসে যায়, বুকটা চিনচিন চিনচিন করে ওঠে। মনের ভেতরটা চিৎকার করে বলে উঠতে চায়, মিমি আমার ঈর্ষার পাত্রী, কেন এমন অসম লড়াই চাইছো তুমি? আমার বিয়েতে পাওয়া একটি উপহারও আমাকে দেওনি, একবারও জিজ্ঞাসা না করে বাড়ির প্রত্যেকে মিলে সেসব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলে। তখন আমি খুব উদার বলে মনে হয়েছিল তোমার, আর এখন এতই যখন আমি খারাপ, তো ওখানে গিয়ে থাকলেই হয়, আয়ার পেছনে এতগুলো টাকাও আমার বেঁচে যায়। মনের সব প্রতিবাদ মনে থেকে যায়, পর মুহূর্তে নিজেকে বলে, ছি, এসব ভাবতে নেই। প্রতিদিনের মতো আজও আত্মীয় কথাগুলো শুনেই বেরিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মুস্কানের ভিডিও কল এলো। মা এখনো বাড়িতে?
কলেজ যাচ্ছ না? ঠাম্মা ঠিক আছে তো? আত্রে ফোনটা বসুন্ধরার দিকে ঘুরিয়ে দিতে তিনি নাতনিকে ফ্লাইং কিস ছুড়ে বললেন, তোমার মা আবার কবে বাড়িতে থাকে? তার পা বেরিয়ে আছে। না কোনোদিন তোমাকে দেখলো, না বাবাকে। আর আমি তো। ঠাম্মা অন্ত প্রাণ মুস্কান মৃদু হাসলো, তারপর তাকে কথা শেষ করতে না দিয়েই বলল, সামান্য পেনশনভোগী বৃদ্ধা অসুস্থ শাশুড়িকে সব রকম ভাবে ভালো রাখতে গেলে দুজনে রোজগার না করলে চলবে তো ঠাম্মা? বাবা কি পারবে এত আরামে তোমাকে রাখতে? আমি এখন থেকেই বলে দিলাম, যতই রক্তের হই না তোমাদের, মা ছাড়া কারো দায়িত্ব কিন্তু নিতে পারবো না, আমি বলে দিলাম। আত্রে ফোন রেখে জুতো পরার সময় দেখে জানালায় রাখা অ্যাডেনিয়াম গাছটায় এত দিন বাদে কুড়ি এসেছে। সে ফিস ফিস করে শুধু বলল, শুধু রক্ত দিয়ে নয়, ভালোবাসলে একদিন ঠিক ফুল ফুটবেই। অ্যাডেনিয়াম গাছ আমার আছে কিনা তার জন্য আমি গল্পটা খুব ভালো করে অর্থটা বুঝতে পারলাম। অ্যাডেনিয়াম গাছে তো সবসময় ফুল ফোটে না, একটা সময় ফোটে। আচ্ছা, এখন এত সুন্দর ফুল, আমি এক সময় ইচ্ছা আছে আমি ফেসবুকে বা কোথাও আমি একটা অ্যাডেনিয়াম গাছের আমার ছবি পাঠাবো। আজকের মতো নমস্কার সবাইকে, আরেকবার শুভ নববর্ষের শুভেচ্ছা। নমস্কার।